নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি যে আগামী 15 তারিখ থেকে আমাদের ইগনেট টিউটোরিয়াল ক্লাসেসের সেন্টারে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য আমাদের যে অফলাইন ব্যাচ তা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের যে ইংলিশ সিলেবাস আছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এক্সামের জন্য, সেটার একটু অ্যানালাইটিক্যাল ডেসক্রিপশনস একটু আমি দেখিয়ে দিতে চাই যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি জিনিসগুলি আছে। কারণ আমাদের যে ইংলিশ পোর্শনটা আছে এটা ততটা কঠিন না হলেও কিছুটা স্মার্টভাবে কিন্তু ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। কারণ যেরকম ধরনের সিলেবাসের কম্বিনেশন বানানো হয়েছে সেটার মধ্যে কিন্তু প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। কারণ যে যে টপিকগুলি রাখা ট্রাই করা হয়েছে সেগুলি হয়তো বা ততটা কঠিন না, কিন্তু প্র্যাকটিসের ইম্পর্টেন্স কিন্তু ওই টপিকগুলি কভার করতে গেলে অনেকটাই রয়েছে। তো যেটা তোমরা 15 তারিখ থেকে যে অফলাইন ক্লাসটা হবে আমাদের কোচিং প্রিমাইসেসের মধ্যে, সেটার মধ্যে যখন তোমরা এনরোল করবে তখন সেখানে তো ক্লাসটা করতেই পারবে। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিতে চাই তোমাদের ক্লিয়ারিফিকেশনের জন্য যে কি কি টপিকগুলি কিন্তু আমরা ইংলিশের মধ্যে কভার করব ফরেস্ট গার্ড এবং ফরেস্টার এক্সামের জন্য। সবচেয়ে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। আমরা সবাই কম বেশি কিন্তু রিডিং কম্প্রিহেনশনের সাথে পরিচিত আছি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে রিডিং কম্প্রিহেনশন আমরা ঠিক স্কুল লেভেলের মধ্যে ক্লাস 9, 10 এবং 11, 12-এ কিন্তু সিবিএসই হোক কিংবা স্টেট বোর্ড হোক, আমরা কিন্তু এই যে রিডিং কম্প্রিহেনশনের পোর্শনটা আছে সেটা কিন্তু আমরা সবাই করি, যেখানে আমরা ডেসক্রিপটিভ কিংবা ন্যারেটিভ যে রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজগুলো আসে সেগুলো কিন্তু আমরা অ্যাটেম্প্ট করি। এবার ওগুলিকে আমরা নতুনভাবে করব, ঠিক জিনিসটা সেমই থাকবে, জাস্ট ব্যাপারটা হচ্ছে এটাকে কিভাবে আমরা স্মার্টলি ওই জায়গা থেকে আনসারগুলো খুঁজে বের করতে পারবো ইন দ্য এক্সাম এনভায়রনমেন্টের মধ্যে, সেটা কিন্তু আমাদের এই রিডিং কম্প্রিহেনশন করার সময় মাথায় রাখতে হবে। আমরা যখন পরীক্ষার সময় করতাম ক্লাস 9 বা 10 কিংবা 11, 12-এর মধ্যে, তখন সেখানে ততটা বেশি প্রেসারাইজড কোশ্চেন হতো না, হয়তো বা আমরা ডেসক্রিপটিভ এবং নেগেটিভটাকে খুব সিম্পলিভাবে হ্যান্ডেল করে নিতে পারতাম। কিন্তু যখন আমরা জব ওরিয়েন্টেড কোশ্চেন করবো কিংবা জব ওরিয়েন্টেড কোশ্চেনের মধ্যে ফোকাস করবো, তখন আমাদের মনে রাখতে হবে এই যে রিডিং কম্প্রিহেনশন সেক্টরটা আছে এটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্সমেন্ট হিসেবে কাজ করে। তাই ওইটার হালকা প্র্যাকটিসও কিন্তু তোমাকে অনেকটা বেশি অ্যাডভান্সমেন্ট এনে দেবে তোমাদের সিলেবাস কমপ্লিশনের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে যে পোর্শনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামার। আমাদের গ্রামার পোর্শনের মধ্যেও আমাদের একদম বেসিক গ্রামার দেওয়া হয়েছে, যেটা আমরা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এইরকম ক্লাসগুলোতে আমরা করে থাকি। কি কি আছে? প্রথমেই আছে রুলস অফ টেন্সেস, যেখানে কিন্তু আমরা এক্সিকিউটিভ রুলস অফ দ্য টেন্সেস পড়বো। মানে একদম আমরা নর্মালি কি করি, আমরা সবাই যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে স্পেশালি আমরা টেন্স করার ক্ষেত্রে আমরা শুধু প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার টেন্সের ফর্মুলাগুলোকে পড়া ট্রাই করি, কিন্তু যখন আমরা জব ওরিয়েন্টেড কোশ্চেন সলভ করব তখন কিন্তু আমরা শুধুমাত্র ওই জায়গাতে মানে টেন্সের ফর্মুলা পড়লে কিন্তু শুধুমাত্র হবে না, আমাদের ওইখানে কি করতে হবে, আমাদের যখন আমরা টেন্সের এই যে রুলস অফ টেন্সেস করব তখন সেখানে আমাদের রুলসগুলোকে এরকমভাবে করতে হবে যাতে আমরা এক্সিকিউটিভভাবে ওগুলোকে পরীক্ষার খাতার মধ্যে এক্সিকিউট করতে পারি স্মার্টভাবে, কম টাইম কনজিউম করে, ঠিক আছে। তারপরে যে ব্যাপারটা আছে, তারপরে যে চ্যাপ্টারটা এখানে আছে সেটা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জের সাথেও আমরা কম বেশি সবাই পরিচিত আছে। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এগুলো আমরা ক্লাস 8, 9, 10 এইসব ক্লাসে আমরা করেছি, ঠিক আছে। তো ওইটাও কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে আছে ন্যারেশন মানে হচ্ছে স্পেশালি যারা সিবিএসসি বা টিবিএসসি বোর্ডের মধ্যে পড়েছো তারা কিন্তু ক্লাস 9 বা 10 এর মধ্যে ন্যারেশন করেছো। ন্যারেশন মিন্স তোমাদের সিলেবাসের মধ্যে 9 বা 10-এ ছিল সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ লেখো। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আর আমাদের এখানে ন্যারেশন কিন্তু ব্যাপারটা কিন্তু সেম টপিক, ঠিক আছে, জাস্ট নামটা আলাদা করে দেওয়া আছে। এটা হচ্ছে ন্যারেশন মানেই হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। তো যেটা দেখা যাচ্ছে যে গ্রামার যে পোর্শনটা আছে, গ্রামারের পোর্শনটা কিন্তু একদম আমাদের স্কুল লেভেলিং গ্রামার করা হয়েছে, মানে যেটা আমরা ক্লাস 8, 9, 10 এর মধ্যে করে থাকি। তারপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এরর কারেকশন। এবার এখানে দেখো লেখা আছে নিচে, আমি লিখে দিচ্ছি স্পটিং গ্রামাটিক্যাল এররস অ্যান্ড সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আমাদের প্যাসেজের মতো কোশ্চেন দেওয়া থাকে কিংবা একটা বা দুটো লাইন তুলে দেওয়া থাকে এবং ওইখানের মধ্যে কোনো না কোনো জায়গাতে একটা গ্রামাটিক্যাল এরর থাকে, হতে পারে ওটা ভার্ব রিলেটেড, হতে পারে ওটা প্রিপোজিশন রিলেটেড, হতে পারে ওটা টেন্স রিলেটেড। তখন আমরা যে টেন্স করব
ঠিক আছে। তারপরে এখানে দেখো আমরা কিন্তু এই যে প্রিপজিশন করব, আর্টিকেল করব, ভার্বস করব, রাইট ফর্ম অফ ভার্বস করব, এগুলো যখন আমরা করব ওগুলো রিলেটেড দিয়ে কিন্তু আমরা এই এরর কারেকশনগুলো করতে পারবো। কিন্তু এই এরর কারেকশনের যে ব্যাপারটা, এটা অনেক স্টুডেন্টসের মধ্যে একটা ফোবিয়া কাজ করে। তো এই এরর কারেকশনটাকে আমাদের কিন্তু একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে রাদার দেন অল দ্য ফর্মস অফ গ্রামার উইচ উই হ্যাভ ইন দ্য সিলেবাস অফ আওয়ার ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড এক্সামিনেশন। ঠিক আছে। তারপর আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে আমরা কি পড়বো? সিনোনিমস পড়বো, অ্যান্টোনিমস পড়বো, মানে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো, মানে শব্দের এক পদীকরণ যেটাকে আমরা বাংলায় বলি, সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো। আমরা 9 বা 10 এর মধ্যে কিন্তু যারা টিবিএসসি বা স্টেট বোর্ডের মধ্যে আছে তারা কিন্তু বাংলায় এক পদীকরণ করেছি শব্দের। ঠিক আছে। কিন্তু এখানে ইংলিশে করতে হবে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপরে আছে কমনলি মিসস্পেলড ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড দিয়ে দেবে যেগুলির মধ্যে সঠিক শুদ্ধ বানানটা আমাদের বের করতে হবে। এগুলি আমরা বাংলাতে ক্রমশই করে থাকি 9 বা 10 এর সিলেবাসের মধ্যে। তো ওইগুলিকে আমাদের ইংলিশের মধ্যে করতে হবে। তো প্রথম যেটা আমরা পাচ্ছি সিনোনিমস এবং অ্যান্টোনিমস, তারপরে পাচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে কমনলি মিসস্পেলড ওয়ার্ডস, মানে শুদ্ধ বানান ওখান থেকে বের করা আর কি। তারপরে যে জিনিসটা পাচ্ছে অনেক ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস। এটা একটু পড়তে লাগে। ঠিক আছে। এটা প্র্যাকটিসের থেকে বেশি ওখানে তোমার পড়ার উপরে ডিপেন্ড করবে যে ইডিয়মস এবং ফ্রেজেস, যে তুমি যত বেশি ইডিয়মস এবং ফ্রেজ পড়তে পারবে তত বেশি তোমার এক্সামে তত বেশি অ্যাডভান্সমেন্ট থাকবে। তো সবটা ব্যাপারে এটা কোনো এরকম আহামরি কোনো রকেট সায়েন্স না। তো ওই সবটা ব্যাপারে কিন্তু আমাদের ইগনাইট টিউটোরিয়াল সেন্টারের তরফ থেকে আমি অ্যাজ এ ইংলিশ ফ্যাকাল্টি তীর্থঙ্কর স্যার, আমি কিন্তু তোমাদের সবটা জিনিসে হেল্প করে দেবো। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, মানে আমাদের 9-10 এর সিলেবাস। আমি আবারও বলছি, দেখো 9-10 এর মধ্যে কিন্তু আমরা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করেছি ক্লাস 9 এবং 10 এ টিবিএসসি এবং সিবিএসসি বোর্ডে যারা আমরা পড়াশোনা করি। ঠিক আছে। এটার মধ্যে কি করা থাকবে, যেরকম ধরো এরকম দেওয়া থাকলো, লেটস সাপোজ হয়তো এত ইজি দেবে না, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। দেখো যে এখানে দিয়ে দিল যে কথার কথা যে মাই নেই তীর্থ ইজ। ঠিক আছে। তখন কি করতে হবে, তখন ওই জিনিসটাকে হ্যাঁ দেখো, ধরো এরকম ভাবে যেটা আমি দেখাতেছিলাম সেটা ওই সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি কিরকম হয়, যেমন ধরো আমাকে দিয়ে দিলেন যে রাম স্কুল গোয়িং ইজ, এরকম ভাবে আমাকে দিয়ে দেবে। তখন আমাকে ওটাকে নিজের মতো করে সেরে সেন্টেন্সের অর্ডারে সাজাতে হবে। যেমন প্রথম আমরা জানি যে সাবজেক্ট আসবে, তখন এখানে রাম বসে যাবে, তারপরে আমাদের ভার্ব আসবে। ঠিক আছে। তারপরে আমাদের অবজেক্ট আসবে, প্রথম আমাদের সাবজেক্ট আসবে, তারপরে আমাদের ভার্ব আসবে, তারপরে আমাদের অবজেক্ট আসবে। তো রাম তো আমরা বসে দিলাম, তো ভার্বে এখানে কি আছে, ভার্বে আমি দেখলাম এখানে ইজ আছে, এটা গেল কি আমাদের অক্সিলারি ভার্ব। তারপরে চলে আসবে আমাদের মেইন ভার্ব, মেইন ভার্বে আমাদের গোয়িং আছে। ঠিক আছে। তারপরে আমাদের অবজেক্ট থাকবে পড়ে স্কুল। তো এরকম ভাবে কিন্তু আমাদের সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টটা করতে হবে। ওটাও কোনো ব্যাপার না, কারণ আমরা 9-10 অলরেডি এগুলো করেছি। ঠিক আছে। একদম ইজি সিলেবাস দেওয়া আছে, সিলেবাস নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে। তারপরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এখানে আমাদের আগেও বলেছিলাম প্রিপজিশনস আছে, প্রিপজিশন ইউজেস এবং প্র্যাকটিসেস পড়তে হবে। আর্টিকেল আছে, আর্টিকেল আমরা যারা ডিটারমিনার্স করেছি 9-10 ওখানে জানো তো ডিটারমিনার্সের মধ্যে আমাদের আর্টিকেল একটা প্রপোর্শন আছে, সেই আর্টিকেল এ এন দা রুলস এবং ইউজেস আমাদের পড়তে হবে। এটা সেটা আমরা কম বেশি সবাই জানি, কারণ আমরা একদম এলিমেন্টারি লেভেল থেকে কিন্তু এগুলো পড়ে আসি। তারপরে হচ্ছে কনজাংশন, আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে কনজাংশন এবং ভার্ব, যে দুটো পার্ট কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের থেকে আছে। ঠিক আছে। কনজাংশনের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি আলাদা করে স্পেসিফাই করে মেনশন করে দিয়েছি, জাস্ট এগুলো করতে হবে। তো এই ছিল তোমাদের ডিটেইলড ইংলিশ সিলেবাস। ঠিক আছে। যেখানে তোমাদের নিয়ার অ্যাবাউট ইংলিশ সিলেবাস থেকে নিয়ার অ্যাবাউট 20 মার্কের কোশ্চেন হতে পারে, 20 থেকে 30 মার্কের কোশ্চেন করে। ঠিক আছে। ওটা ডিপেন্ড করে ওয়েটেজ রেশিওর উপরে। ঠিক আছে। 20 বা 30 মার্কের কোশ্চেন হবে। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ সিলেবাস। আর যেরকম ভাবে আমরা তোমাদের বলেছিলাম যে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে জুন মাসের 15 তারিখ থেকে, আর তোমাদের এনরোলমেন্ট কিন্তু এখনো চলছে। আমাদের এনরোলমেন্ট কিন্তু চলবে এই মাসের অর্থাৎ জুন মাসের 10 তারিখ অবধি। ঠিক আছে। তো যারা তোমরা এডমিশনস নিতে চাও আমাদের ইগনাইট টিউটোরিয়াল ক্লাসেস সেন্টারে,
যেখানে আমরা ব্যাচ ফিটা একদমই মিনিমাল রাখা ট্রাই করেছি সবার কথা চিন্তা করে, এককালীন 3,000 টাকা, যেখানে কোর্স ডিউরেশন থাকতো তোমাদের 4 মাস। তো তোমরা যারাই এডমিশন নিয়েছো তোমরা কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর এখানে যা যা টপিকসগুলো দেখানো হচ্ছে, রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, এরর কারেকশন, ভোকাবুলারি, ইডিয়মস, ফ্রেজেস, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন, ভার্বস, দিস অল আর ইনক্লুডেড ইন ইয়োর সিলেবাস অফ ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড, ঠিক আছে। তো এই টপিকগুলোর জন্য আমি একটু স্লাইটলি মেনশন করে দিচ্ছি, আমরা টোটাল ইংলিশের জন্য 16টা ওয়ার্কশিট দেওয়া হবে, প্র্যাকটিস পেপার দেওয়া হবে 16টা, ঠিক আছে। টোটাল 4 মাসের কোর্স ডিউরেশনে তোমরা কিন্তু 16টা প্র্যাকটিস পেপার পেয়ে যাবে। তাছাড়া তোমরা অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু এই সবগুলো টপিক্সের ডিটেল ক্লাস পাবে। তাছাড়া আমি যখনই সময় পাবো আমি তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে আসবো, হয়তো অনলাইন ক্লাস নিয়ে আসে ততটা পসিবিলিটিস থাকবে না, কিন্তু অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের ডিটেল আলোচনা করা হবে এবং তোমরা নোটস পেয়ে যাবে। তার সাথে পাবে তোমরা 16টা প্র্যাকটিসের পেপার 4 মাসের সময়সীমার মধ্যে, ঠিক আছে। তো যদি তোমরা এ ধরনের কন্টেন্ট পেতে চাও আমাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এক্সামের জন্য, তোমরা কিন্তু ইগনাইট টিউটোরিয়াল ক্লাসেসের যে আমাদের যে ইউটিউব পেজটা আছে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেটাকে কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো, ঠিক আছে। ধন্যবাদ।